হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবারও চলে এসেছি আর একটি খুবই গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব 2/7/2024 2/7/2024 সেকেন্ড শিফট এসএসসি সিএইচএসএল টায়ার 1 এক্সামের যে জিকে কোশ্চেনগুলো এসেছিলো সেই জিকে কোশ্চেনগুলো নিয়েই আলোচনা করব। যে কোশ্চেনগুলো তোমাদের এসএসসির সকল এক্সামের জন্য, তোমরা যারা এসএসসি এমটিএস জিডি সিজিএল এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমাদের জন্যও কিন্তু এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো সবাইকে বলবো ক্লাসটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো। এক্সট্রা ডিটেলস রয়েছে কোশ্চেনগুলোতে, যে সকল কোশ্চেনগুলোতে এক্সট্রা ডিটেলস দরকার সেইভাবে আমরা আলোচনা করব। যারা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, তো অবশ্যই বলবো যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। এখানে যুক্ত হয়ে গেলে বিভিন্ন কিন্তু জিকের ইম্পর্ট্যান্ট নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এখন দেখো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কী রয়েছে। হরিপাল হরিপাল কোন বিখ্যাত গ্রন্থ রচনা করেন? হরিপাল কোন গ্রন্থ রচনা করেছেন নিচে দেখে নাও। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 4, সঙ্গীতা সুধাকর। সঙ্গীতা সুধাকর এটি কে রচনা করেছেন তাহলে? হরিপাল। এছাড়া বাকি যে গ্রন্থগুলো রয়েছে দেখো, গীত গোবিন্দ, গীতা লেখা হয়েছে, এটা গীত গোবিন্দ, সঙ্গীত দর্পণ আর হচ্ছে সঙ্গীত রত্নাকর। এই যে মানে গ্রন্থগুলো রয়েছে সেগুলো একটু দেখে নাও। গীত গোবিন্দ হলো, এটা হচ্ছে কবি জয়দেব কর্তৃক রচিত। ভালো করে মনে রাখো, গীত গোবিন্দ কবি জয়দেব কর্তৃক রচিত। সঙ্গীত রত্নাকর যেটা হচ্ছে সাঙ্গদেব কর্তৃক রচিত। আর হচ্ছে সঙ্গীত দর্পণ, এটা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটা পাঠ্য, দামোদর গুপ্তের লেখা। তাহলে প্রত্যেকটা অপশানের প্রত্যেকটা গ্রন্থ সম্পর্কে আমরা আলোচনা করে দিলাম, কোন গ্রন্থ কে রচনা করেছেন। এরপরে চলে যাও 2 নম্বর কোশ্চেনে। কোন লোকসঙ্গীত নাগাল্যান্ডের অন্তর্গত নয় বলেছে? নিয়োগা, হেরিয়ামেলু, হেরিলিউ আর হচ্ছে নিউলিউ, এদের মধ্যে কোনটা নাগাল্যান্ডের অন্তর্গত নয়? সঠিক অ্যান্সার নিয়োগা। নিয়োগা লোকসঙ্গীত যেটা কিন্তু নাগাল্যান্ডের অন্তর্গত নয়। তাহলে বাকি নাগাল্যান্ডের লোকসঙ্গীতগুলো দেখে নাও। হেলিয়ামেলু, হেরিলিউ আর হচ্ছে নিউলিউ, এগুলো প্রত্যেকটাই তিনটেই কিন্তু নাগাল্যান্ডের লোকসঙ্গীত। ভালো করে তিনটাকে মনে রাখো। তারপরে চলে যাও 3 নম্বরে। 2003 সালে আর্থিক দায়বদ্ধতা এবং বাজেট ব্যবস্থাপনা আইন FRBMA এর প্রধান উদ্দেশ্য কি? 2003 সালে FRBM এর প্রধান উদ্দেশ্য ছিল করের ঘাটতি কমানো, করের ঘাটতিটাকে কমানো। তারপরে দেখো মহাবলীপুরম মন্দির নিম্নলিখিত কোন রাজবংশের শাসনামলে নির্মিত হয়েছিল? মহাবলীপুরম মন্দির কোন রাজবংশের শাসনামলে নির্মিত হয়েছিল? পল্লব রাজবংশের আমলে এটা নির্মিত হয়েছিল মহাবলীপুরম মন্দির। যেহেতু মহাবলীপুরম এসছে, তো সেখান থেকে আমাদের আরও কিছু ইম্পর্ট্যান্ট নোট জেনে নিতে হবে। এই গণেশ রথ যেটা হচ্ছে মহাবলীপুরমে অবস্থিত অন্যতম উৎকৃষ্ট এক শিলা মন্দিরগুলির মধ্যে একটি, এটা একটু ভালো করে মনে রাখবে তোমরা। গণেশ রথ ভারতের তামিলনাড়ু রাজ্যের একটা শহর মহাবলীপুরমে অবস্থিত। আর হচ্ছে শোর টেম্পল বা তীরের মন্দির ভারতের তামিলনাড়ু রাজ্যের মহাবলীপুরমে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। তো মহাবলীপুরমের এই যে তিনটে আমরা নোটস দিয়েছি, তিনটে নোটস কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে দেখো 5 নম্বর, ছৌ নাচ ভারতের কোন অঞ্চলের একটি জনপ্রিয় নৃত্য? ছৌ নৃত্য বলো। আমাদের ভারতের পশ্চিমবঙ্গে তো অবশ্যই ছৌ নৃত্য জনপ্রিয়। তোমাদের পশ্চিমবঙ্গ কোন দিকে রয়েছে? পূর্ব দিকে রয়েছে ভারতের, তো পূর্ব ভারত সঠিক অ্যান্সার দিয়ে দাও, তো হয়ে যাবে স্ট্রিক, তাই কি না? ছৌ হলো একটা মার্শাল আর্ট, মার্শাল নৃত্য, তো উপজাতি ভারতীয় নৃত্য যা উড়িষ্যা, ঝাড়খণ্ড আর হচ্ছে পশ্চিমবঙ্গের জনপ্রিয়। এই নৃত্যশৈলীর 3টে উপপ্রকার রয়েছে। কী কী না, আমাদের পশ্চিমবঙ্গে যেটা মানে সবচেয়ে বিখ্যাত সেটা হচ্ছে কি, পুরুলিয়ার ছৌ। পশ্চিমবঙ্গে যেটা পুরুলিয়া ছৌ, আর উড়িষ্যা যেটাকে বলা হয় ময়ূরভঞ্জ ছৌ, আর ঝাড়খণ্ডের সেরাইকেল্লা ছৌ। তো এই 3টে ছৌ কিন্তু অবশ্যই মনে রেখো। তারপরে চলে যাও 6 নম্বরে। 2022 সালের সেপ্টেম্বরে আম্বেদকর অ্যান্ড মোদি রিফর্মার্স
আইডিয়াস পারফরমার্স ইমপ্লিমেন্টস বইটি কে লিখেছে? 2022 সালের সেপ্টেম্বরে। আম্বেদকর অ্যান্ড মোদি, রিফর্মার্স আইডিয়াস পারফরমার্স ইমপ্লিমেন্টস বইটি লিখেছেন কে? রামনাথ কোবিন্দ। রামনাথ কোবিন্দ লিখেছেন। অপশন নাম্বার 4 হয়ে যাবে সঠিক আনসার। 7 নম্বর দেখো, 2021 সালের জুলাই মাসে কোন রাজ্য সরকার একটি বিধান পরিষদের গঠনের পক্ষে একটা অস্থায়ী কমিটি প্রতিবেদন সমর্থন করে একটি প্রস্তাব পাস করেছিল? 2021 সালের জুলাই মাসে পশ্চিমবঙ্গ সরকার। তারপরে 8 নম্বর, অরোগ্রাফিক বৃষ্টিপাত ঘটে যখন, অরোগ্রাফিক বৃষ্টিপাত এটা কখন ঘটে? এটা ঘটে থাকে সম্পৃক্ত বায়ুর ভর একটা পর্বতের উপর দিয়ে যায়। যখন সম্পৃক্ত বায়ুর ভর একটা পর্বতের উপর দিয়ে যায় তখনই কিন্তু এই অরোগ্রাফিক বৃষ্টিপাতটা ঘটে। তাহলে অপশান নাম্বার 4 হয়ে যাবে এখানে আমাদের সঠিক আনসার। তারপর দেখো 9 নম্বর কোশ্চেন, কম্পিউটার থেকে একটা কোশ্চেন রয়েছে, এমএস এক্সেল ফাংশন কোন ধরনের তথ্যের উপর কাজ করতে পারে? এমএস এক্সেল ফাংশন যেটা শুধুমাত্র একক সেলের উপর কাজ করতে পারে। ভারতীয় 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের কয়টি জেলা রয়েছে? 2011 সালের শেষ আদমশুমারি হয়েছিল, তো সেই আদমশুমারিতে কয়টি জেলা রয়েছে? সেখন ছিল 640টি জেলা ছিল। এবার 11 নম্বর, তার আগে তোমরা এখনও যারা ক্লাসটাকে লাইক করোনি, যদি ভালো লেগে থাকে এরকম এক্সট্রা নোটস দিয়ে ক্লাস, তো অবশ্যই বলবো যে ক্লাসটাকে লাইক করে ফেলো। তোমাদের যে বন্ধুরা এসএসসি প্রিপারেশান নিচ্ছে তাদের মাঝে অবশ্যই ক্লাসটা শেয়ার করো, এবং চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস রেগুলার পাওয়ার জন্য। তারই সঙ্গে টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাও, যেখানে কিন্তু জিকে প্লাস ইংলিশের নোটস কিন্তু আমাদের দেওয়া হয়। বিভিন্ন ধরনের সব ধরনের নোটস কিন্তু আমাদের টেলিগ্রামে দেওয়া হয় এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও দেওয়া হয়। তো এই দুটো চ্যানেলে অবশ্যই জয়েন করে যাও, দুটোরই লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে জয়েন করে নেবে। 11 নম্বর কোশ্চেনটা দেখো এবার, আপনি যখন এমএস এক্সেলের একটি নির্দিষ্ট সারির ঘরের বিষয়বস্তু নির্বাচন করবেন এবং তারপর ডিলিট বোতামে ক্লিক করবেন তখন কি হবে? এমএস এক্সেল নিশ্চয়ই তোমরা কাজ করেছো, দেখেছো তো, সেই সেলগুলো রয়েছে, সেই প্রত্যেকটা সেল যে মানুষ যদি সিলেক্ট করে তারপরে যে ডিলিট বোতামটা আমরা ক্লিক করে দিই তখন সেক্ষেত্রে কি হবে? না সমস্ত নির্বাচিত সেলের এন্ট্রি মুছে যাবে, মানে সেই সেলগুলোর ভেতরে যা কিছু ছিল, যতটা তুমি সিলেক্ট করেছিলে প্রত্যেকটাই কিন্তু মুছে যাবে, তাই কি না? শুধুমাত্র যে লেখাগুলো, যে তথ্যগুলো ছিল সেইগুলোই মুছবে, বাকি কিন্তু আর কিছু হবে না। সেল পুরো মুছে যাবে এমন নয়, সেলের মধ্যে যে লেখাগুলো রয়েছে সেগুলো মুছে যাবে। 12 নম্বর দেখো, নিচের কোনটি তরলে কঠিন ধরনের দ্রবণের উদাহরণ? তরলে কঠিন ধরনের দ্রবণের উদাহরণ, তরলের সঙ্গে কঠিন, ঠিক আছে, এটাই বলতে চাইছি এখানে। তো সেটা হচ্ছে আয়োডিনের টিংচার। আয়োডিন টিংচার হচ্ছে তরলের মধ্যে কঠিন ধরনের দ্রবণের উদাহরণ, যেখানে হচ্ছে আয়োডিন যেটা একটা কঠিন আর অ্যালকোহল একটা হচ্ছে তরল। এই আয়োডিন আর অ্যালকোহল এই দুটো মিশে আয়োডিনের টিংচারটা তৈরি হয়, তরল আর কঠিন। তারপরে এখানে অপশানে যেটা ছিল ভিনিগারটা কি? যেটা হচ্ছে তরলের মধ্যে তরল কি? অ্যাসিডিক অ্যাসিড আর হচ্ছে জলের দ্রবণে ভিনিগারটা তৈরি হয়। পিতল তোমরা জানো যে দুটো ধাতুর সংকর ধাতু, এটা একটা সংকর ধাতু, তাই তো, দুটো ধাতু তামা আর দস্তা দিয়ে তৈরি হয়। আর ব্রোঞ্জ এটাও একটা সংকর ধাতু, যেটা তামার টিন দিয়ে তৈরি হয়, ব্রোঞ্জ। তারপরে দেখো 13 নম্বর কোশ্চেন, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সম্পূর্ণরূপে জাতীয়করণ করা হয়েছিল এবং নিম্নলিখিত কোন বছর ভারত সরকারের মালিকানাধীন ছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক? সঠিক অ্যান্সার অপশান নাম্বার কোনটা হবে? 3, 1949 সালে। আরবিআই প্রাথমিকভাবে 1935 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আইন 1934 অনুসারে একটা ব্যক্তিগত প্রতিষ্ঠান হিসাবে কিন্তু প্রতিষ্ঠিত
হয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া। তো সেটা পরবর্তীতে 1949 সালে ভারত সরকারের মালিকানাধীন হয়েছিল, সম্পূর্ণরূপে জাতীয়করণ করা হয়েছিল। 14 নম্বর দেখো, 1948 সালে শিল্পনীতি প্রস্তাবনা বৃহৎ শিল্পকে কয়টি ভাগে ভাগ করেছিল? শিল্পনীতির প্রস্তাবনা 1948 সালের শিল্পনীতি যে প্রস্তাবনা সেটা কয়টি ভাগে ভাগ করেছিল? বৃহৎ শিল্পকে কয়টি ভাগে ভাগ করেছিল? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 4, 4টি ভাগে। 4টি ভাগে ভাগ করেছিল। সেই 4টি ভাগ কী কী দেখে নাও। একটা হচ্ছে কৌশলগত শিল্প বা যেটা সরকারি খাত, এর আয়তায় অস্ত্র ও গোলা বারুদ তৈরি, পারমাণবিক শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ এবং রেল পরিবহনের মালিকানা ও ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত ছিল। 2 নম্বর যেটা হচ্ছে মৌলিক বা মূল শিল্প, সরকারি কাম বেসরকারি খাত, এর মধ্যে রয়েছে কয়লা, লোহা, ইস্পাত, বিমান তৈরি, জাহাজ নির্মাণ, টেলিফোন, টেলিগ্রাফ, ওয়্যারলেস যন্ত্রপাতি তৈরি এবং খনিজ তেল, এগুলো। 3 নম্বরে যেটা রয়েছে গুরুত্বপূর্ণ শিল্প বা নিয়ন্ত্রিত বেসরকারি খাত, এর মধ্যে মেশিন টুলস, রাসায়নিক সার, অলৌহঘটিত ধাতু, রাবার তৈরি, সিমেন্ট, কাগজ, নিউজ প্রিন্ট, অটোমোবাইল, বৈদ্যুতিক প্রকৌশল ইত্যাদি, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ শিল্প। আর অন্যান্য শিল্প যেটা হচ্ছে বেসরকারি ও সমবায় খাত, এর মধ্যে সেই সব শিল্প অন্তর্ভুক্ত ছিল যেগুলো বেসরকারি খাত, ব্যক্তি ও সমবায় উভয়ের জন্য উন্মুক্ত রেখে দেওয়া হয়েছে। তো এই 4টা ভাগে ভাগ করা হয়েছে। তারপরে দেখো 15 নম্বর, নিচের কোনটি 2022-23 সালের 66তম জাতীয় স্কুল গেমসের স্থান ছিল না? জাতীয় স্কুল গেমস 2022-23 সালে 66তম যে জাতীয় স্কুল গেমসের স্থান ছিল না, সেটা হচ্ছে লুধিয়ানা। লুধিয়ানা হয়ে যাবে সঠিক আনসার। তো বাকি দিল্লি, ভোপাল আর হচ্ছে গোয়ালিয়র, এগুলো তো ছিল। 16 নম্বর দেখো, 2023 সালের এপ্রিলে ভারত সরকার কিবিথু গ্রাম থেকে প্রাণবন্ত গ্রাম কার্যক্রম চালু করেছিল, যা ড্যাশে অবস্থিত। কিবিথু গ্রাম থেকে প্রাণবন্ত গ্রাম কার্যক্রম চালু করেছিল, এটা কোথায় অবস্থিত? এটা রয়েছে অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশে রয়েছে। ভারত সরকার কবে ভারত নির্মাণ কর্মসূচি চালু করেছিল? ভারত সরকার কবে ভারত নির্মাণ কর্মসূচি চালু করেছিল, কত সালে? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 2, 2005। 2005 সালে চালু করেছিল। ভারত নির্মাণ কর্মসূচি 2005 সালে শুরু হয়েছিল। এই কর্মসূচির লক্ষ্য কী ছিল? না হচ্ছে গ্রামীণ পরিকাঠামো তৈরি করা এবং 6টি প্রধান ক্ষেত্রকে আবৃত করা। সেই 6টা প্রধান ক্ষেত্র কী কী? না হচ্ছে জল সরবরাহ, বাসস্থান, রাস্তা, টেলিযোগাযোগ, সেচ এবং বিদ্যুৎকরণ, এই 6টা। এটি প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের আমলে শুরু হয়েছিল, এটাও মনে রাখো। তারপরে চলে যাও 18 নম্বরে, নিম্নলিখিত কোনটি ভারতের দারিদ্র্য বিমোচন কর্মসূচি নয়? দারিদ্র্য বিমোচন কর্মসূচি নয় বলেছে কিন্তু, সেটা কোনটা? না, সেটা হচ্ছে রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান। রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান, যেটা দারিদ্র্য বিমোচনের জন্য নয়। বাকি দেখো, স্বর্ণ জয়ন্তী নগর কর্মসংস্থান প্রকল্প, এটা হচ্ছে দারিদ্র্য বিমোচন, প্রধানমন্ত্রী কর্মসংস্থান প্রকল্প আর হচ্ছে সমন্বিত গ্রামীণ উন্নয়ন কর্মসূচি। এই যে বাকি 3টে রয়েছে, এগুলো কিন্তু দারিদ্র্য বিমোচনের কর্মসূচি। রাষ্ট্রীয় উচ্চ শিক্ষা অভিযান, যেটা RUSA 2013 সালে চালু করা হয়েছিল এবং এর লক্ষ্য হচ্ছে বিদ্যমান রাজ্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির সামগ্রিক মান উন্নত করা, নির্ধারিত নিয়ম ও মান অনুসারে তাদেরকে সঙ্গতি নিশ্চিত করা। আর প্রধানমন্ত্রী রোজগার যোজনা, যেটা 1993 সালে চালু করা হয়েছিল, দেশের 1 মিলিয়ন শিক্ষিত বেকার যুবকদের টেকসই স্বনির্ভর কর্মসংস্থান সুযোগ প্রদানের জন্য। আর স্বর্ণ জয়ন্তী শহুরে রোজগার যোজনা, যেটা 1997 সালে ভারত সরকার কর্তৃক লাভজনক কর্মসংস্থানের মাধ্যমে শহুরে দারিদ্র্যের সমাধান করার জন্য চালু করেছিল। আর সমন্বিত গ্রামীণ উন্নয়ন কর্মসূচি, যেটা 1978 সালে চালু করা হয়েছিল এবং এর লক্ষ্য ছিল গ্রামীণ দরিদ্রদের উৎপাদনশীল কর্মসংস্থানের সুযোগের জন্য সাবসিডি এবং ব্যাংক ঋণের আকারে সহায়তা প্রদান করা। এরপরে চলছে 19 নম্বরে, একমাত্র ভারতীয় মহিলা যিনি ব্যাডমিন্টনের জন্য বিশ্বে 1 নম্বর স্থানে পেয়েছেন। ব্যাডমিন্টনে 1 নম্বর স্থান পেয়েছিলেন, তিনি হচ্ছেন কি বলো দেখি? সাইনা নেহওয়াল, ঋতুপর্ণা দাস,
জলা গুট্টা না হচ্ছে পিভি সিন্ধু? সঠিক অ্যান্সার সাইনা নেহওয়াল, যিনি কিন্তু এই ব্যাডমিন্টনে বিশ্বের 1 নম্বর স্থান কিন্তু পেয়েছেন। তারপরে 20 নম্বর, কিভাবে পেশি কোষ নড়াচড়া সাহায্য করে? আমাদের পেশি কোষ নড়াচড়া সাহায্য করে কিভাবে? এই কোষগুলি সংকোচন এবং শিথিলতার ফলে নড়াচড়া করে। সংকোচন ও শিথিলতার ফলে নড়াচড়া করে। খেলো ইন্ডিয়া যুব গেমস 5ম সংস্করণ ভোপাল শহরে আয়োজিত হয়েছিল কোন সালে? তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি তো অবশ্যই বলবো লাইক করে ফেলো, দেরি করছো কেন? বলো, খেলো ইন্ডিয়া যুব গেমস 5ম সংস্করণ ভোপাল শহরে আয়োজিত হয়েছিল, এটা কোন সালে হয়েছিল? 2023 সালে হয়েছে। নিচের কোনটি কেরালার উৎসব যা ফসল কাটার ঋতুর সূচনা করে, 10 দিন ধরে চলে? সাপের নৌকা দৌড় ইত্যাদি আছে। বলো কেরালার উৎসব সেটা কোনটা 10 দিন ধরে হয়? ওনাম ওনাম ওনাম, মনে রাখো কেরালার বিখ্যাত উৎসব কিন্তু। তারপরে দেখো 23 নম্বর, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলির সাথে ভুল রয়েছে কোনটা? সংবিধান প্রধানমন্ত্রীকে 3 ধরনের জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা দেয়। সমাজে অনগ্রসর অংশগুলিকে উন্নীত করার জন্য একটা সংরক্ষণ নীতি রয়েছে। সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনা কোনো ক্ষমতা নেই। আর সংবিধান সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার প্রদান করে। এদের মধ্যে ভুলটা আমাদের খুঁজতে হবে, ভুলটা সেটা হচ্ছে 1 নম্বরটা ভুল রয়েছে, আর 3 নম্বর যেটা রয়েছে সেটা ভুল রয়েছে, আর বাকি 2 নম্বর এবং 4 নম্বর এ দুটো কিন্তু ঠিক রয়েছে। ঠিক আছে, 1 নম্বর আর 3 নম্বর, তাহলে অপশান নাম্বার 1 এখানে আমাদের সঠিক আনসার। ঠিকগুলো দেখে নাও, ভুলগুলো দেখে নাও। ভুল যেগুলো রয়েছিল সেগুলোরও ঠিক দেখে নাও, আর যেগুলো ঠিক রয়েছে সেগুলো দেখে নাও। ভারতের সংবিধান প্রধানমন্ত্রীকে জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা প্রদান করে না, এটা হচ্ছে রাষ্ট্রপতির কাছে আছে এটা। ঠিক আছে, অপশানে প্রধানমন্ত্রী ছিল, সঠিক আনসার কী হবে? রাষ্ট্রপতি। ভারতের সুপ্রিম কোর্টের ন্যায়িক পর্যালোচনার ক্ষমতা রয়েছে, যা এটিকে সংবিধান লঙ্ঘনকারী আইন বাতিল করার অনুমতি দেয়। এ তো ঠিক। সংরক্ষণ নীতি আসলে ভারতের সংবিধানের একটা বৈশিষ্ট্য, যা সমাজের অসুবিধাগ্রস্ত শ্রেণীগুলিকে উন্নীত করার লক্ষ্যে তৈরি করা হয়েছিল। আর সংবিধান সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ব্যবস্থা করে। 18 বছর বা তার বেশি বয়সে সমস্ত নাগরিকদের ভোটদানের অধিকার অবশ্যই রয়েছে, কিন্তু তারা অবশ্যই প্রদান করে, ভোট দিয়ে থাকে। তো এই 4টা সঠিক সংবিধানের তথ্য, যেগুলো একটু তোমাদেরকে মনে রাখতে হবে। তারপরে চলে যাও 24 নম্বরে, ভারতের নিচের কোন গ্রুপের জায়গার দিন ও রাতের তাপমাত্রা সামান্য পার্থক্য রয়েছে? দিন আর রাতের যে তাপমাত্রা সেটা সামান্য কিছু পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে চেন্নাই এবং তিরুবনন্তপুরম। আর আজকের ক্লাসের শেষ কোশ্চেন 25 নম্বর, ভারতের সংবিধানের 20 অনুচ্ছেদ ড্যাশের সাথে সম্পর্কিত। 20 নম্বর যে অনুচ্ছেদ, এটা কিসের সাথে সম্পর্কিত রয়েছে? না, এটা রয়েছে অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষা। এইটা 20 নম্বর অনুচ্ছেদ। দেখে নাও, এখানে 20 ধারার মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে নাগরিক বা বিদেশি নির্বিচারে ত্রুটিপূর্ণ এবং অতিরিক্ত শাস্তির বিরুদ্ধে 3 ধরনের সুরক্ষা দেয়। সেগুলো কী কী? পূর্বের আইন অনুসারে বিচার হয় না, ডবল জিওপার্ডি বা দ্বৈত শাস্তি, আর হচ্ছে কোনো আত্ম অভিযোগ করা যায় না। তো এগুলো সম্পর্কে ডিটেলস আমরা দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নাও ভিডিওটাকে পজ করে। ঠিক আছে, এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন, খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এখনও যারা ক্লাসটাকে লাইক করনি তো অবশ্যই বলবো ক্লাসটা লাইক করে ফেলো, তারই সঙ্গে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। এবার দেখো, তোমরা যারা MTS 2025-এর জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমরা এক্সাম দেবে মনে করেছো, তো অবশ্যই বলবো তোমরা এই পিডিএফটা তোমাদের কাছে রাখতে পারো। খুবই ইম্পর্ট্যান্ট পিডিএফ, তোমাদের জন্যই এটা বানানো হয়েছে, যেখানে জিকে কোশ্চেন 2019 থেকে 24 যে এক্সাম হয়েছে MTS-এর, সেই সকল এক্সামের জিকে কোশ্চেন 6200+ কোশ্চেন রয়েছে, তার সঙ্গে এক্সট্রা ডিটেলস অ্যাড করা রয়েছে। অনেক আমরা ক্লাসে যে এক্সট্রা ডিটেলসগুলো দেখতে পাচ্ছ তোমরা, ওই রকমভাবে আরও বেশি করে সেখানে এক্সট্রা ডিটেলস অ্যাড রয়েছে।
তারই সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা পিডিএফ রয়েছে, যেখানে 3352খানা প্রশ্ন উত্তর কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে 2024 জানুয়ারি থেকে ডিসেম্বর 2024-এর পুরো ফুল কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, যেখান থেকে কিন্তু কোশ্চেন একদম কমন আসবে তোমাদের জন্য। 2024ই ইম্পর্টেন্ট। তারপরে স্ট্র্যাটেজি কি, যেখান থেকে যে সকল টপিক থেকে প্রত্যেক বছর প্রত্যেক শিফটে কোশ্চেন থাকে, সেই সকল কোশ্চেনগুলো এই মানে সেই সকল যে টপিক, সেই টপিকগুলো এখানে রাখা হয়েছে। 14খানা টপিক নিয়েই কিন্তু ইম্পর্টেন্ট নোটস দিয়েছি। তারই সঙ্গে ইংলিশ রেখেছি, যেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবে 1700। বেসিক ইংলিশ গ্রামার রুলস রয়েছে, সিনোনিম রয়েছে, অ্যান্টোনিমস রয়েছে, ইডিয়ম আর ফ্রেজ রয়েছে। এই মিলে মোট 2000+ এমসিকিউ রয়েছে ইংলিশের। এই 4টা পিডিএফ, 4খানা পিডিএফ পাবে মাত্র কত টাকায়, হচ্ছে 199 টাকায় মাত্র। যদি তোমাদের এটা নিতে চাও, নিতে ইচ্ছে জাগে, তো অবশ্যই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে মেসেজ করো, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর এই অফারটা কিন্তু লিমিটেড, ফর্ম বেরোলে কিন্তু এই অফারটা থাকবে না, এটা বেড়ে যাবে, ঠিক আছে। এই অফারটা লিমিটেড, তো যত শীঘ্র পারো সেটা তোমরা যদি নিতে চাও তো অবশ্যই মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে, তার পরবর্তী স্টেপ তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।